10টা অস্ত্র মামলার কথা মনে আছে? 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে? এগুলি কিন্তু প্রশ্ন। স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে, অজস্র প্রশ্ন আসে। বিশেষ করে গত 6 এবং 7 অক্টোবর বিবিসি বাংলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পরে এই প্রশ্নগুলো মাথায় কিলবিল করছে অনেকেরই। প্রথম যে প্রশ্নটা মনে জাগ্রত হয়েছে, জেগে উঠেছে, সেটা হলো যে বিবিসি বাংলা এটা কি ধরনের একটা সাক্ষাৎকার প্রচার করলো? এটা কি মানে কোন প্রশ্ন করা যাবে না, কোন প্রশ্ন করা যাবে, এটা কি আগের থেকে নির্ধারিত করা ছিল যে হাওয়া ভবন নিয়ে কোনো প্রশ্ন আমাকে করবেন না, গিয়াসউদ্দিন আল মামুনকে নিয়ে কোনো প্রশ্ন আপনারা করবেন না, 21শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না, 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এরকম বিষয়গুলি কি নির্ধারিত ছিল? বিবিসির মতো একটি সংবাদ মাধ্যম সেই বিষয়টি যদি এরকম কোন রকম দিন থাকেও তাহলে সেটা মেনে নিল কেন? এটাও একটা প্রশ্ন। তো আসলে প্রশ্ন করার স্বাধীনতা তো থাকতে হয়। এই বিষয়গুলি নিয়ে কথা বলার আগে আরো একটা বিষয় বলে নেই, সেটা হলো যে ওই সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন যে গণমাধ্যম বিএনপির আমলে অনেক স্বাধীন ছিল, গণমাধ্যমের উপরে নিপীড়ন, নির্যাতন, কথা বলা বন্ধ করার কোনো প্রয়াস ছিল না। তাহলে এখানে ওই যে নেত্র নিউজের তাসনিম খলিলের নামটা দর্শক আপনি জানেন, তাকে কোন আমলে ডিজিএফআই নিয়ে গেছিল? সেটা কি বিএনপির আমলে নয়? এরকম সেলিম সামাদ নামে একজন সাংবাদিক অভিযোগ করেছেন, তার উপরও নির্যাতন চলেছে। আসলে বিষয়টা কিরকম? এই প্রশ্নগুলি আসলে কিরকম? হাওয়া ভবন নিয়ে যে সমস্ত কথা অভিযোগের মতো উঠেছিল তখন হাওয়ায় ভাসত, পরবর্তীতে বিভিন্ন মামলাও হয়েছে, সেই বিষয়গুলি কি ছিল আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, অথবা আপনাদের জানাও আছে। হাওয়া ভবন ছিল অঘোষিত ক্ষমতার কেন্দ্র। অভিযোগ ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রশাসনিক নিয়োগে হাওয়া ভবনের ভূমিকা ছিল প্রভাবশালী। অনেকে একে অল্টারনেটিভ পাওয়ার সেন্টার বা সমান্তরাল সরকার বলতেন। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা এবং ঘুষ নেওয়া হতো বলে অভিযোগ আছে হাওয়া ভবন কেন্দ্রিক। সরকারি টেন্ডার ও ক্রয়ে কমিশন বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল বলে সমালোচনা ছিল। চাকরি, ঠিকাদারি, পদোন্নতি, এমনকি পুলিশ প্রশাসনের বদলি, পোস্টিং পর্যন্ত হাওয়া ভবনের মাধ্যমে প্রভাবিত হতো বলে অভিযোগ ছিল। রাজনৈতিক দমনপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আশ্রয় প্রশ্রয়, বিরোধী দলের উপর হামলা, নির্বাচনী অনিয়ম ও সহিংসতার পরিকল্পনা এখান থেকে হতো বলে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল। অর্থ পাচারের অভিযোগ ছিল তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে। হাওয়া ভবনকে ঘিরে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জনের মামলাও হয়েছে। জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করা, রাজনীতি ও ব্যবসায় জড়িত অনেকেই হাওয়া ভবনে তদবির ছাড়া টিকে থাকতে পারবে না এমন ধারণা সমাজে ছড়িয়ে পড়েছিল। এগুলি কিন্তু বিভিন্ন যে অভিযোগ করা হচ্ছে এটা কিন্তু একেবারেই যে ভিত্তিহীন বিষয়টা এরকম না। আচ্ছা, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার যারা আসামি ছিল তারা তো এই সরকার পরিবর্তনের পরে সবাই খালাস হয়ে গেছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু কিছু কিছু সাংবাদিক তুলেছেন এবং আমার মনেও জেগেছে। এখনো বলা যায়, বিশেষ করে তারেক রহমানের এই বিবিসির সাক্ষাৎকারের পরে, যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল এই ঘটনাটা তো সত্য। এখন সেখানে তারেক রহমানকে আসামি করা হয়েছিল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকেও আসামি, লুৎফুজ্জামান বাবরকেও আসামি করা হয়েছিল। ঠিক আছে, তাদেরকে খালাস করা হয়েছে, তারা এটার সাথে জড়িত না। তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা এটার সাথে জড়িত না, বিচার যেহেতু ওইভাবে হয়েছে সুতরাং এটা বলতেই হয়। তারা জড়িত। প্রশ্ন কিন্তু এই জায়গায়, এটা কি মানে এলিয়ানরা আসছিল, অন্য কোন গ্রহ থেকে এলিয়ানরা আইসা এই গ্রেনেড হামলাটা করে গেছিল? গ্রেনেড হামলা তো হয়েছে, আইবি রহমান তো মারা গেছে সেখানে। সেই 21শে আগস্টে তো আওয়ামী লীগ অফিসের সামনে সেখানে ট্রাকের উপরে তো একটা বিভৎস এই দৃশ্য তো আমরা দেখেছি। তাহলে এটাকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? যে তখন আমরা কি এটা বলতে পারি আসলে 21শে আগস্ট কিছু হয়ই নাই, এরকম কোন ন্যারেটিভ আসবে? তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি বিবিসির সাক্ষাৎকারে কোথায় আসলো? এই যে গিয়াসউদ্দিন আল মামুনের প্রসঙ্গটা, এই যে হাওয়া ভবন সম্পর্কে, হাওয়া ভবন যে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল, অনেক রকম সেটিং মিটিং এই সমস্ত জিনিস এখানে হইতো, হ্যাঁ, চাঁদাবাজি, কমিশন খাওয়া, এই সমস্ত। গিয়াসউদ্দিন আল মামুনের নামই হয়ে গেছিল খাম্বা মামুন, এখনো তাকে লোকে খাম্বা মামুন হিসেবেই জানে। এই গিয়াসউদ্দিন আল মামুন হচ্ছে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। বিবিসির সাক্ষাৎকারে এই ধরনের কোনো প্রশ্ন নাই। তারপরে আরেকটা কথা বলে শেষ করি, এগুলি আসলে তো শেষ করার মতো না, এগুলি বারবারই আসবে। সেটা হলো যে আমরা যখন এইবার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সিনে নাই, পালায় গেছে নেতারা, সিনে আছে কে? বিএনপি এবং জামাত। তো জামাত আছে, অন্য দলগুলির কথা বলতে হয়, তারাও আছে, তবে প্রধানতম এরা। তো জামাতকে বারবার বলা হচ্ছে যে 71-এ তাদের ভূমিকা নিয়ে তারা কি ক্ষমা চেয়েছে? তারা ক্ষমা চেয়েছে। তারা শুধু 71 না,
এরও আগের থেকে, মানে 66, 69, 62, 70, তাদের রাজনৈতিক পথ চলার মধ্যে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে, তাদের চিন্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাদের কর্মের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটার জন্য তারা ক্ষমা চেয়েছে, প্রকাশ্যে চেয়েছে, একজন দুজন না, অনেকেই চেয়েছে। কিন্তু বিএনপিকে কি বলা হয়েছে, বলতে হবে যে তাদের কর্মের মধ্যে প্রচুর ভুল আছে, তারা কি ওই বিষয় নিয়ে কোনো ক্ষমা চেয়েছেন? যদি জামাতকে ক্ষমা চাইতে হয়, তাহলে 2001 থেকে 2006 পর্যন্ত যে শাসনকাল, সেই শাসনকালে বিভিন্ন রকমের যে অভিযোগ, এই যে কয়েকটা অভিযোগ উল্লেখ করলাম, আরো অনেক বিষয় আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে স্পেসিফিক ভাবে বিএনপি কি ক্ষমা চেয়েছে? তারা শুধু আমরা বড় দল, এককভাবে সরকার গঠন করবে, আমাদের মানে সরকার পরিচালনার ক্ষমতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, সুতরাং মানুষ আমাদেরকে ভোট দিবে, মানে বিষয়টা কি এরকম যে অন্য কোনো বিকল্প তো আপনার কাছে নাই, সুতরাং আমি খারাপ হই ভালো হই, আমাকেই ভোট দিতে হবে, আমাকেই সরকার গঠনের সুযোগ দিতে হবে, আমি ক্ষমা টমা চাইবো না, এই ধরনের কোনো বিষয় আছে? এটা কিন্তু একটু চিন্তার বিষয় আছে। জনগণ কিন্তু চিন্তা করবে, মানুষ কিন্তু ভুলে না, এটা কিন্তু একটা বিষয়। বিএনপির কি মনোভাবে চলছে, তাদের কোনো ভুল ভ্রান্তি যে হয়ে থাকতে পারে এরকম তো কোনো কথা তারেক রহমানের সাক্ষাৎকারে উঠে আসেনি। বিবিসির সাংবাদিকরাও কিন্তু এই প্রশ্নগুলি তোলেনি। কেন তোলেনি সেটাও কিন্তু দর্শক একটা প্রশ্ন। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ এখনকার মতো।